বেশ ক্লিয়ার। তাহলে থার্ড অ্যাজাম্পশন সবার কাছে ক্লিয়ার তো? পর্বত ঢালের আকৃতি কেমন হবে নির্ভর করছে পাহাড়ের ঢালের উপরের অংশ থেকে কতটুকু আবহবিকারজাত পদার্থ নিচে নামছে এবং ওই অবহবিকারজাত পদার্থগুলো কতটুকু অপসারিত হচ্ছে, এই দুইয়ের অনুপাতের উপরে। ক্লিয়ার? ইংলিশে বলে, এটা তৌফিকের জন্য বলছি, যার জন্য বলছি সে শুনে না শুনলে কেমন লাগবে, ঠিক আছে? বলে দ্য শেপ অফ দ্য হিল স্লোপ ইজ ডিপেন্ড আপন দ্য অ্যাকুমুলেশন অফ দ্য ডেব্রিস মেটেরিয়াল অ্যান্ড রিমুভাল অফ দ্য সেম। ওকে, তো পর্বত ঢালের আকৃতি গেল, কেমন হবে? ভূমিরূপের বৈশিষ্ট্য কেমন হবে? এই ভূমিরূপের বৈশিষ্ট্য, ঠিক আছে, এটা টেকটনিক মুভমেন্ট বুঝতে সাহায্য লাগে। মানে আমরা ভূমিরূপের বৈশিষ্ট্য যদি বুঝতে চাই না, এটা উল্টো, এই প্রথম কাটার উল্টো। ভূমিরূপের বৈশিষ্ট্য যদি বুঝতে চাই তাহলে টেকটনিক আপলিফমেন্টটা কে বোঝা যাবে। মানে ভূমিরূপের বৈশিষ্ট্য বুঝলে ওখানে কোন একটা অঞ্চলে টেকটনিক আপলিফমেন্ট কেমন হয়েছিল সেটা বুঝতে পারবো। ঠিক আছে, কোনটাকে? ভূমিরূপের বৈশিষ্ট্যটাকে, ভূমিরূপের লেখা দাম দেখে নেই একবার, বাংলায় কি লেখা আছে। বলছে ভূমিরূপের পর্বত ঢালের আকৃতি নির্ভর করে, আচ্ছা, টেকটনিক মুভমেন্ট অ্যান্ড তার এবং তার কি গুরু নিরূপণ করা হয় ভূমিরূপের বৈশিষ্ট্যের মাধ্যমে। আচ্ছা, টেকটনিক মুভমেন্ট ক্যান বি এস্টাবলিশড বাই দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যান্ডফর্ম, বাই দ্য অবজার্ভিং, বাই না করতে পারিস, অবজার্ভিং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যান্ডফর্ম, এরকম বলতে পারিস। এইবার ভূমিরূপের দশা, লাস্ট দেখো 5 নম্বর পয়েন্ট যেটা আছে, ভূমিরূপের 3টে দশা আছে, ভূমিরূপ উত্থানের 3টে দশা আছে। ওকে, ভূমিরূপ উত্থানে তো প্রথম উত্থান, প্রথম দশা নো উত্থান, নো আপলিফমেন্ট। ওকে, তার মানে স্টেবল, সুস্থির অবস্থা আছে, স্টেবল আর আনস্টেবল, বাংলা সুস্থির আর অসুস্থির। ওকে, তো ভূমিরূপ যদি আপলিফমেন্ট না ঘটে, ভূমিরূপের যদি কোনো আপলিফমেন্ট না ঘটে, ওকে, তাহলে কি হবে? তাহলে বলবো যে ভূমিরূপটা স্টেবল। ভূমিরূপের যদি আপলিফমেন্ট শুরু হয় তাহলে বলবো আনস্টেবল, আর ব্যাপক উত্থান হলে দুটোই আনস্টেবল। তো এই উত্থানের 3টে দশা, একটা কোনো উত্থান হয় না, একদম দিব্যি শান্তিতে আছে, শান্তির পরিবেশ, উত্থান শুরু হয়েছে মাত্র। ওকে, উত্থান শুরু হয়েছে মাত্র, তখন কেমন হবে? ডোম আপলিফমেন্ট। ডোম আপলিফমেন্ট মানে ওই জায়গায় 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 একটু একটু করে উত্থান শুরু হয়েছে, হ্যাঁ, এখানে সেখানে উত্থান শুরু হয়েছে। তো এরকম ডোম আকৃতি, ডোম মানে কড়াইকে যদি উল্টে দিই যেমন দেখতে লাগে, দ্যাট ইজ ডোম শেপ। ভূমিরূপের ডোমের একটা আলাদা ভূমিকা রয়েছে, কিন্তু উত্থানটা জায়গায় 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 শুরু হয়েছে, তার কারণে দেখতে অনেকটা ডোমের মতো লাগছে। আর এই উত্থানটাকে পেইন্ট বলছেন ডোম আপলিফমেন্ট। এই ডোম আপলিফমেন্ট মানেই বুঝবো যে উত্থানটা ব্যাপক আকৃতির নয়, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নয়, জায়গায় জায়গায় হয়েছে। ক্লিয়ার? আর লাস্ট উত্থান যেটা বলছে ব্যাপক উত্থান, তখন আর এই সব না, জায়গায় জায়গায় না, সম্পূর্ণ জায়গাটা একদম আগে এই ছিল, এখন হয়েছে উত্থান। তো ওই সম্পূর্ণ জায়গার যে উত্থান, এটা ডোম আপলিফমেন্ট নয়, বরঞ্চ এক্সটেন্সিভ আপলিফমেন্ট বলা হয়। ওকে, বা ব্যাপক উত্থান বলা হয়। ওকে, তো আমি লিখেছি ব্যাপক আপলিফমেন্ট বা ব্যাপক উত্থান। ক্লিয়ার? ইংলিশ বাংলা এখানে কিন্তু সব পাইল আছে। হ্যাঁ, তো এই হলো ভূমিরূপের উত্থানের দশা। ঠিক আছে, ভূমিরূপের উত্থানের দশা। এবার আর একটা পয়েন্ট বলা আছে, দেখো তারপরে, হ্যাঁ দেখো বলা আছে যে ভূমিরূপের কি, ভূমিরূপটা কেমন হবে নির্ভর করছে 3টে জিনিসের উপরে। হ্যাঁ, 2টো জিনিসের রেশিওর উপরে। এটাও সেই রেশিওর অঙ্ক, আমি এগুলোকে মুছলাম। হ্যাঁ, আমরা নেক্সট অ্যাজাম্পশনে যাব। বলছে আপলিফমেন্ট, আপলিফমেন্ট, আপলিফমেন্ট আর হচ্ছে এইরকম হচ্ছে, এটাকে কি বলে জানো সিম্বলটা, কি বলতে পারবি? সর্বতভাবে সমান, তাই না? হ্যাঁ, ইকুয়াল যদি হয়। আর আপলিফমেন্ট আর ইরোশন কেমন দেখবো? কনস্ট্যান্ট, সরি কনস্ট্যান্ট ল্যান্ডফর্ম, আপলিফমেন্ট, ওই প্রথম পয়েন্টটা, আপলিফমেন্ট ইজ গ্রেটার দ্যান ইরোশন। তাহলে কি হবে? কি হবে? ভ্যালু ডিপেন্ডিং, আপলিফমেন্ট
লেস দ্যান ইরোশন কি হবে তাহলে? হ্যাঁ, ডিক্রিজ অফ হাইট। দেখো ইংলিশে লিখলাম কিন্তু ব্যাপারটাকে বলে দিচ্ছি সহজ করে যাতে করে তোমরা বুঝতে পারো। উত্থান এবং ইরোশন এটা ম্যাথামেটিক্যাল লেখা, হ্যাঁ, ম্যাথামেটিক্যাল ওয়েতে, ম্যাথামেটিক্যাল নোটেশন লিখতে গেলে অনেক কিছু লিখতে হয়। সস্তায় যদি লিখতে হয় তাহলে এটা করলে ভালো হয়। নোটের মধ্যে এরকম করে দেখানো আছে। বেসিক্যালি এইটাই আসল জিনিস। সেন্টেন্স তো বহুত বড় করা যেতে পারে, নিজের মতন করা যেতে পারে। বলছে উত্থান এবং ইরোশন, উত্থান এবং ক্ষয়, উত্থান এবং ক্ষয়, আপলিপমেন্ট মানে উত্থান আর ক্ষয় দুটো যদি সমান হয়, সর্বতভাবে সমান হয়, তাহলে কনস্ট্যান্ট ল্যান্ডফর্ম মানে ভূমিরূপের কোনো পরিবর্তন হবে না। ওকে, এই সেই পয়েন্ট যেটা আমরা প্রথমে বলেছিলাম, তাই না? ভূমির উপর বৈশিষ্ট্য বুঝতে গেলে আমাদের দুটো জিনিসের রেশিও জানতে হবে, একটা এন্ডোজেনেটিক প্রসেস, একটা এক্সোজেনেটিক প্রসেস। ভূমিরূপের বৈশিষ্ট্য যদি বুঝতে হয় তাহলে দুটো জিনিসের রেশিওকে বুঝতে হয়, একটা হলো উত্থান উত্থান, একটা হলো ক্ষয়। আমরা ওইগুলোকে নিয়ে আরো জটিল করেছি। কি করেছি? বলছে উত্থান এবং ইরোশন দুটোই যদি সর্বতভাবে সমান হয়, ম্যাথামেটিক্যাল নোটেশনের জন্য আমি এটাকে দিয়েছি, তাহলে আমরা কি দেখব? কনস্ট্যান্ট ল্যান্ডফর্ম, ভূমিরূপের কোনো পরিবর্তন হবে না। ইনকাম এবং খরচ যদি সমান হয়, কোনো রকম আমি পরিবর্তন দেখতে পাবো না। ফাইন্যান্সিয়াল কোনো আর্থিকভাবে তার কোনো রকম উন্নতি হবে না। উত্থান যদি বেশি হয় ইরোশন অপেক্ষা, তাহলে কি হবে? উঁচু হবে ল্যান্ডফর্মটা। নদী তখন কি করবে? ভ্যালি ডিপেনিং করবে। হ্যাঁ, তো কি করবে? হাইট ইনক্রিজ করবে। ওকে, ইনক্রিজ অফ হাইট, ভ্যালি ডিপেনিং তখনই হবে। কেন ভ্যালি ডিপেনিং হলো? আমি আরো বলবো যে ইনক্রিজ অফ হাইট, উচ্চতা বাড়বে, উচ্চতা, ভূমিরূপের উচ্চতা বাড়বে। বাংলা যদি বলি তাহলে বলবো ভূমিরূপের উচ্চতা বাড়বে। ওকে, তাহলে ভূমিরূপের উচ্চতা বাড়বে কখন? যখন আপলিপমেন্ট বেশি হবে দেন ইরোশন অপেক্ষা। অঙ্কতে আমরা এরকম করতাম না, গ্রেটার দ্যান লেস দ্যান, যেটা এইটা এইরকম সিম্বল দেওয়া হয়, এর ভিতর দিকে যে থাকে সে হলো বেশি, আর এর বেশি বাইরের দিকে থাকে সে হলো কম। তো এই ক্ষেত্রে আপলিপমেন্ট ইজ গ্রেটার, আপলিপমেন্ট ইজ হলো বেশি কার থেকে? ইরোশন অপেক্ষা। তখন কি হবে? উত্থান বেশি হলে উচ্চতা বাড়বে, সিম্পল। ঠিক একই রকম যদি আপলিফটমেন্ট ইরোশন অপেক্ষা কম হয়, ইনক্রিজ অফ হাইট, ইনক্রিজ অফ ল্যান্ডফর্মস হাইট, ইনক্রিজ অফ হাইট বললেই হবে, আর অত ডিটেলিং করলাম না, ঠিক আছে? তো লিখতে অনেক কিছুই লেখা যায়। তো ভূমিরূপের উচ্চতা বাড়বে, বাংলায় যদি বলো তাহলে বলবে ভূমিরূপের উচ্চতার ক্রম বৃদ্ধি ঘটবে। ক্লিয়ার? এবার এটা যদি হয় ইরোশন বেশি হয়, ওকে, আপলিপমেন্ট কম হয়, মানে ইরোশন ইজ গ্রেটার দ্যান আপলিপমেন্ট, বাট আমরা আপলিপমেন্টকে আগে বেশি জায়গা দিয়েছি, তাহলে আপলিপমেন্ট ইজ লেস দ্যান ইরোশন। ক্লিয়ার? এটুকুন। উত্থান ক্ষয় অপেক্ষা কম, উত্থান কম মানে ইনকাম কম, খরচ বেশি। ইরোশন তো খরচ, ভূমিরূপের উচ্চতা কমায় তাই খরচ, আর উত্থান মানে ইনকাম, তো ইনকাম যা তার থেকে খরচ বেশি, লোন হবে, ধার দেনা পড়ে যাবে। ভূমিরূপের ধার দেনা মানে কি? ডিক্রিজ অফ হাইট, মানে ব্যাংক ব্যালেন্স কমবে আস্তে আস্তে, যে টাকাটা ব্যাংকে ছিল সেই টাকা থেকে তুলে আমরা সংসার খরচ করব। ব্যাংক ব্যালেন্স কমলে কি ক্ষতি হবে? হ্যাঁ, নিচে নেমে যাবে, অর্থনৈতিক অবস্থা খারাপ হবে। তো এক্ষেত্রে আমাদের উচ্চতা হ্রাস পাবে, ডিক্রিজ অফ দ্য হাইট অফ ল্যান্ডফর্ম, ভূমিরূপের উচ্চতা ক্রমে হারাবে। তার কারণ কি? এবার ক্ষয় বেশি বেড়ে গেছে। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার এই বিষয়টা? অঙ্কের ভাষায় ইজি টু আন্ডারস্ট্যান্ড, বাট সেন্টেন্স যদি বলো না মাথা ঘুরে যাবে। ওকে, তো মাথার মধ্যে শুধু এইটুকু রাখবে, দেখো এখানে কমন আপলিপমেন্ট, ইরোশন কমন, এই দুটোই সমান, কনস্ট্যান্ট। বেড়ে গেল আপলিপমেন্ট, উচ্চতা বেড়ে গেল, উত্থান বাড়ছে, উত্থান মানে তল থেকে উঠা, ভূমির উপর উঠছে বেশি, ক্ষয় কম হচ্ছে। উত্থান কমে গেছে, ক্ষয় বেশি হচ্ছে, তাহলে আস্তে আস্তে উচ্চতা কমবে, বেসিক্যালি তাই। এটা অঙ্কের ভাষায়, বারে বলছি কিন্তু আমি, অঙ্কের ভাষায় ভূমিরূপকে ব্যাখ্যা করা। এই রকম কাজ কেউ করেনি জিওমরফোলজিতে। অঙ্কের দৃষ্টিভঙ্গি দিয়ে ভূমিরূপকে ব্যাখ্যা করার প্রচেষ্টা পেঙ্ক সর্বপ্রথম। ওকে, এর জন্য পেঙ্কের তত্ত্বটাকে আলাদাই গুরুত্ব দেওয়া হয়। আগেই বলেছি রেশিওর অঙ্ক ভালো ভাবতেন। ক্লিয়ার সবার কাছে? নেক্সট, এইবার
এইবার বলছে আর একটা অ্যাসাম্পশন, এটা কিন্তু অ্যাসাম্পশনের মধ্যে পড়ছে, অনেকগুলো অ্যাসাম্পশন আছে, এটা 6 নম্বর অ্যাসাম্পশন, 7 নম্বর অ্যাসাম্পশন। এই অ্যাসাম্পশন গুলো ভেরি ক্রুশিয়াল, ওকে, বিশাল গুরুত্বপূর্ণ। 7 নম্বর অ্যাসাম্পশন বলছে ডেভিস যেখানে স্টেজের কথা বলেছিলেন না, স্টেজ, 3 রকম স্টেজ, ওকে, বা ফেজের কথা বলেছিলেন, মনে করে দেখো, ইয়থ, ম্যাচিওর অ্যান্ড ওল্ড, পরিণত, যৌবন, পরিণত এবং বার্ধক্য, এই 3 রকম দশার কথা বলেছিলেন। জীবের যেমন জীবনচক্র হয়, ব্যাঙাচির জীবনচক্র, মৌমাছির যে জীবনচক্র, ঠিক তেমনি ভূমিরূপের জীবনচক্র হয় বলে তিনি দাবি করেছিলেন, আর এবং সাইক্লিক আকারে হয় বলেছিলেন, চাকার মতো ঘুরে। ওখানে তিনি মানে পেং এটাকে ঘোর সমালোচনা করছেন, বলছে এই স্টেজ বলে কিছু হয় না, ওকে, স্টেজ বলে কিছু হয় না। তাহলে কি হয়? বলছে স্টেজের পরিবর্তে তিনি বলছেন এগুলোকে তিনি এন্ট্রিক লাঙ্ক, এইবার জার্মানি ল্যাঙ্গুয়েজ শুরু হলো, হ্যাঁ, তিনি স্টেজের পরিবর্তে এন্ট্রিক লাঙ্ক, ওকে, আজগুবির এন্ট্রিক লাঙ্ক। কি জিনিস এন্ট্রিক লাঙ্ক? প্রথম কথা, এন্ট্রিক লাঙ্ক হলো তো জার্মানি শব্দ, যার কথা, যার মানে হলো, যার অর্থ হলো ওই স্টেজেরই বিকল্প, স্টেজের মতোই কিন্তু স্টেজ নয়। অ্যাড দিলি নাকি তুই? এটা কোল্ড ড্রিঙ্কস, ওই সরি, ওই ক্লোজ আপ বা এর কোলগেটের সল্ট, অ্যাক্টিভ সল্ট, বাহ, মাঝে, হ্যাঁ। তো যা হোক, স্টেজ ডেভিস ইউজ করেছিলেন, তো তিনি তার পরিবর্তে এন্ট্রিক লাং কথাটা বলছেন। এন্ট্রিক লাং কথার অর্থ হলো যেটা স্টেজের অনুরূপ, ওকে। তাই আমরা পেং পড়ার সময় স্টেজ কথাটা বলবো না, বলবো এন্ট্রিক লাং। ক্লিয়ার? হ্যাঁ, এন্ট্রিক লাং কীরকম? ENTWICKLUNGE, তাই তো, LUNG, এন্ট্রিক লাং। এবার ডেভিসের সঙ্গে যদি কম্পেয়ার করি, আমি এইদিকে ডেভিসকে রাখলাম, এদিকে ডেভিস, ওকে, এদিকে পেঙ্ক। ডেভিস বলছেন স্টেজ, 3 রকম স্টেজ, OUTH, MATURE and OLD, তাই তো, ইয়থ, ম্যাচিওর অ্যান্ড ওল্ড। তিনি বলছেন এন্ট্রিক লাঙ্কের আবার এই স্টেজ মানে গেল এন্ট্রিক লাঙ্ক, তাহলে ইয়থ মানে কি? তো বলছে প্রথমটা হলো আপস্টিজেন্ট, AUFSTE, আপস্টিজেন্ট, GENDE, এন্ট্রিক লাং, ENT, আমি বারবার আর এন্ট্রিক লাং লিখছি না। তারপরে হচ্ছে গ্লিচ ফর্মি, GLICH FORAMIGE, এন্ট্রিক লাং, 1 নম্বর আপস্টিজেন্ট, 2 নম্বর হচ্ছে গ্লিচ ফর্মিজ, 3 নম্বর হলো ABS, ABSTGENDE এন্ট্রিক লাং। ক্লিয়ার? তাহলে প্রথম আমার সঙ্গে উচ্চারণ করে বলো, এন্ট্রিক লাং। এন্ট্রিক LUNG, লাং, লাং, LUNG, লাং, লাংস নয়, হ্যাঁ, এন্ট্রিক লাং এরকম। ওকে, এন্ট্রিক লাং এর প্রথম যেটা হলো, প্রথম হচ্ছে আপস্টিজেন্ট। দেখো এখানে লেখা আছে আপস্টিজেন্ট, AUFSTEI হবে, হ্যাঁ, TEIGENDE, হ্যাঁ, AUFSTEIGENDE, মুখস্থ করতে হবে, পরিষ্কার কথা। তুমি যদি উচ্চারণ শুরু করে করে ভাবো যে বানান ঠিক করব, তাহলে কিন্তু গন্ডগোল হবে, হ্যাঁ। বলে বলে মনে রাখতে হবে, যেমন করে আমি রাখছি, যেমন করে সবাই রাখে। তো বল না সবাই মিলে একবার করে, হ্যাঁ, AUFS, আপস, এন্ট্রিক লাং, আপস্টিজেন্ট, এন্ট্রিক লাং, বারবার এন্ট্রিক লাং লিখিনি, আমি লিখে দিয়েছি, হ্যাঁ। তারপরে গ্লিচ ফর্মিজ, কি বললাম? গ্লিচ ফর্মিজ, GLEICH, ঠিক আছে, GLEICH FORMIGE, GLEICH FORMIGE, GLEICH, এখানে আই হবে, হ্যাঁ, GLEICH FORMIGE, গ্লিচ ফর্মিজ। তারপরে হলো অ্যাবস্টিজেন্ট, ABSTEIGEND, অ্যাবস্টিজেন্ট, এন্ট্রিক লাং। এবার মনে রাখার জন্য একটা ট্রিক্স বলে দেই, ওকে। জিটাকে মাঝে রাখো, 2 দিক দিয়ে এ আছে, গন্ডগোল হয় ছেলেপিলের, যে এ অ্যাবস্টিজেন্ট প্রথমে না আপ, AUF আপ, আর AB অ্যাব, ওকে। তো বলে রাখি অ্যাবসেন্ট, ওকে, কিছু জিনিসের অ্যাবসেন্ট থাকবে না, এই জায়গায় উত্থান থাকে না। এই যে দশা, এই যে স্টেজ, ওল্ড স্টেজের মতো, এখানে কি থাকে না? এখানে আপলিপমেন্ট থাকে না। তাহলে অ্যাবসেন্ট অফ দ্য আপলিপমেন্ট কোথায় থাকে?
অ্যাবসেন্ট অফ দ্য আপলিফমেন্ট কোথায় হয়? লাস্টে। তো অ্যাবসেন্ট আমরা স্কুলে লিখতাম, বুঝলি, এ বি মানে অ্যাবসেন্ট। ওকে, টিচাররা লিখতো, তোরা লিখিস নি কোনোদিন? অ্যাটেন্ডেন্সের খাতায় যখন কেউ আসতো না তখন অ্যাবসেন্ট লেখা হতো, ABSENT। ওকে, আর সংক্ষেপে আমরা লিখতাম কি জানিস তো, টিচাররা AB লিখে। তাহলে AB মানে অ্যাবসেন্ট। ওকে, তো অ্যাবসেন্ট কিসের অ্যাবসেন্ট? আপলিফমেন্ট দেখা যাবে না। তা আপলিফমেন্ট যদি না থাকে তাহলে আমরা কি বলবো? অ্যাবসেন্স অফ আপলিফমেন্ট। ওকে, আর সেটা কোথায় থাকে? লাস্টে। তাই আমরা লাস্টের স্টেজটাকে অ্যাবস্টিজেন্ট এন্টুইক্লাং ভাববো। ক্লিয়ার? মনে রাখার জন্য ট্রিক্স। আর এর মাঝখানে জি বলে দিলাম, দুই দিকে এ দিব, তাহলে প্রথম কাটা আপস্টিজেন্ট, তারপরে গ্লিচ ফর্মিজ, তারপরে অ্যাবস্টিজেন্ট। বলার সময় এবি 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 ব্যাপারটা যেন থাকে। ক্লিয়ার? এবার আমার সঙ্গে বলতে হবে। প্রথম এই জিনিসটা মাথার মধ্যে না ঢুকালে না পেঙ্ক ঢুকবে না। আগে নামগুলো, টার্মিনোলজিগুলো তুমি যদি বলতে না পারো না তাহলে, হ্যাঁ, প্রথমে হলো, প্রথমটা বলো বলো আগে আগে আমার সঙ্গে উচ্চারণ বলো। আমরা একটা কথা মনে রাখেন, ও পেক মারা গেছিলেন বলে আমরা কিছু বলবো না। ঠিক আছে, না তো তোরা ডিপ বিপ বিপ বিপ, তাই তো? হ্যাঁ, বুঝতে পেরেছি তোরা কি করছিস। প্রথম কটা বলো আমার সঙ্গে, আপ আফ AUF। হ্যাঁ, আফ, দাঁত ফোকলা হলে খুব ভালো হবে, হাওয়াটা বেরিয়ে চলে যাবে। আপস্টিজেন্ট, AUFS TEIGENDE, TEIGENDE, আপস্টিজেন্ট এন্টুইক্লাং। ক্লিয়ার? আর এন্টুইক্লাং, ENTWICK এন্টুইক্লাং। ওকে, তারপরে গ্লিচ ফর্মিজ, আমার সঙ্গে বলো একবার, গ্লিচ ফর্মিজ। ঠিক আছে, GLEICHFORMIGE, এন্টুইক্লাং। এন্টুইক্লাং মানে তো বারে বারে থাকবেই। লাস্ট এটা হলো অ্যাবস্টিজেন্ট এন্টুইক্লাং। বাট এখানে হয় কি, এখানকার মাল মশলাগুলো কি, এগুলো ভেরি ইজি। ডেভিসের তত্ত্বের যে ভূমিরূপের বিবর্তনে তোমরা লিখেছিলে না যে ইয়ট স্টেজে এই হয়, পটহোল ড্রিলিং, জলপ্রপাত দেখা যায়, নদী খরস্রোতা থাকে, অ্যাবসলিউট হাইট বেশি থাকে, যা যা বৈশিষ্ট্য সব এখানে লিখে দাও। মানে ইয়ট স্টেজের বৈশিষ্ট্য যা যা ছিল ডেভিসের ক্ষেত্রে, হ্যাঁ, নদী খরস্রোতা হয়, অ্যাবসলিউট হাইট বেশি থাকে, রিলেটিভ রিলিফ কম থাকে, নদীতে জলপ্রপাত দেখা যায়, যে যে বৈশিষ্ট্যগুলো আছে কাট করো, একদম সিম্পল কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে কাট কপি পেস্ট হয় না, কাট কপি অ্যান্ড পেস্ট, এখানে পেস্ট করে দাও। কোথাও পেস্ট করবে? কোথায় পেস্ট করবে? আপস্টিজেন্ট এন্টুইক্লাংকে পেস্ট করবে। ইয়তের গল্পগুলো, ইয়তের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেম সেম বৈশিষ্ট্যগুলোকে তোমরা ঢুকিয়ে দাও এখানে, নো চেঞ্জ। সেম ম্যাচিওর স্টেজে কি ছিল? অ্যাবসলিউট হাইট কমবে, রিলেটিভ রিলিফ বাড়বে। সব থেকে বেশি রিলেটিভ রিলিফ দেখা গেছিল ডেভিসের তত্ত্বে, মনে আছে? পরিণত দশায় ইনিশিয়াল স্টেজে সবথেকে বেশি কি দেখা গেছিল? ইনিশিয়াল স্টেজে সবথেকে বেশি আপলিফমেন্ট, হ্যাঁ, দেখা গেছিল। ইয়ট থেকে শুরু হবে। আমি আপলিফমেন্টের কথা বলছি না, আমি বলছি যে রিলেটিভ রিলিফ কোথায় বেশি ছিল? রিলেটিভ রিলিফ কোথায় বেশি ছিল? ম্যাচিওর স্টেজে। তাহলে ম্যাচিওর স্টেজে যা যা বৈশিষ্ট্য ডেভিসের ক্ষেত্রে পড়েছো সেগুলোকে কপি করো, একটু চেঞ্জ করা দরকার নাই, কপি করো, দেন এখানে পেস্ট করে দাও। কোথায় পেস্ট করব? ম্যাচিওর স্টেজের বৈশিষ্ট্যগুলোকে, কি জানো, হ্যাঁ, গিলিচ ফর্মিজ, গিলিচ ফর্মিজ, গ্লিচ ফর্মিজ এন্টুইক্লাংকে। ক্লিয়ার? ওকে, সেম ওল্ড স্টেজের যে বৈশিষ্ট্যগুলো ছিল, ওই মোনাড নক হবে, লেখা ছিল না, মোনাড নক হবে। ওকে, তারপরে পেনি প্লেন হবে, নদীর উচ্চতা, টোটাল ভূমিরূপের উচ্চতা সি লেভেলের কাছাকাছি চলে আসবে। বাট ডোন্ট সে মোনাড নক, মোনাড নক বলা যাবে না, কারণ মোনাড নকটা ডেভিসের কথা, ডেভিসের প্যাটার্ন দেওয়া ছিল, ওই কথা বললে পেঙ্ক রেখে যাবে। হ্যাঁ, বাট মোনাড নকের পরিবর্তে কি লিখবো? ইনসেলবার্জ লিখবো। ওকে, আমরা লিখবো ইনসেলবার্জ। ওকে, এবার বলি ইনসেলবার্জ কেন লিখবো? কারণ পেঙ্কের যে টোটাল গল্পটা, পেঙ্কের গল্পটা হলো এটা সেমি এরিড অঞ্চলের জন্য প্রযোজ্য। ঠিক আছে, ডেভিসের গল্পটা ট্রপিক্যাল ক্লাইমেট, মানে
ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর জন্য প্রযোজ্য। ওকে, তো আমরা এই ইনসেলবার্জ কথাটা লিখবো, ইনসেলবার্জেও লিখবো না, ইনসেলবার্জ লিখলে অ্যাকচুয়ালি কিং খুব আনন্দ পাবে, আমরা এটাকে লিখবো ক্যাসেল কপি, আরো ভালো বলি ক্যাসেল কপি বলা হয়। ওকে, কেমন? এই ধাপ বিশিষ্ট ভূমিরূপ এরকম, ঠিক আছে, ক্যাসেল কপি বলবো, ঠিক আছে। এই স্টিয়ারের মতো ভূমিরূপ হবে, ধাপে 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 তৈরি হবে, এরকম ভূমিরূপ এরকম হবে। এটাকে বলা হয় ডেভিস পেং বলছেন পিডমন্ট বলছেন পিডমন্ট ট্রিপেন বলে, বা এই দুর্গের মতন হয় ক্যাসেল কপিস বলে, এইগুলোকে বলছেন তিনি পিডমন্ট ট্রিপেন। ক্লিয়ার? হ্যাঁ, ক্ষয়ে বুঝলাম না, ভালো করে বলো। হ্যাঁ, এগুলো শেষ পর্যায়ে হয়, কিন্তু আমরা কি বলেছিলাম ওল্ড স্টেজে, ডেভিসের ওল্ড স্টেজে এইরকম হবে, হালকা ঈশ্বর তরঙ্গায়িত ভূমিরূপ তৈরি হবে, উঁচু উঁচু জায়গা থাকবে, এগুলোকে আমরা বলেছিলাম মোনার্নক। আর এই সম্পূর্ণ ভূমিরূপটাকে বলেছিলাম আমরা পেনিপ্লেন, তাই না? বাট আমরা পেনিপ্লেন বলবো না, কি বলবো? আমরা বলবো এই রকম ভূমির উঁচু উঁচু জায়গাগুলো এরকম হবে, কেমন? ধাপে 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 ধাপে, মনে হবে যেন কেউ ইট দিয়ে ঘেটে, ইট 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 দিয়ে স্টিয়ার বানিয়ে রেখেছে, স্টিয়ার কেসের মতো লাগবে দেখতে। ওকে, এইগুলোকে বলবো পিডমন্ট ট্রিপেন বলবো। ক্লিয়ার? আর এই রকম ভূমিরূপকে এই পিডমন্ট ট্রিপেন বিশিষ্ট, বাট এটার সঙ্গে এটা মিল কি? এটা দেখো স্মুথ কার্ভ, এটা হলো জিগজ্যাগ জিগজ্যাগ কার্ভ, পার্থক্য একটাই। ওকে, এই রকম এই ঈশ্বর তরঙ্গায়িত এই ছোট ছোট পিডমন্ট ট্রিপেন বিশিষ্ট যে ভূমিরূপ, তাকে তিনি বলছেন এন রাম্প। ওকে, কি বলছেন? এন রাম্প। তিনি কি বলছিলেন? পেনিপ্লেন। ওকে, এন্ড মানে সিনেমা শেষ, রাম্প। ওকে, তো রাম্প মানে র্যাম্প, মাথায় রাখো, মনে রাখার জন্য ট্রিক্স। র্যাম্প মানে বুঝো তো, র্যাম্পে হাঁটা বুঝো তো? ওকে, ওই যে মডেলরা দেখবে টাই টুই করে হাঁটতে হাঁটতে যায়, দ্যাট ইজ র্যাম্প। ওকে, র্যাম্প মানে হলো একটা জায়গা, স্টেজটাকে র্যাম্প বলা হয়, তো আমরা ওই রকমই ভাববো। র্যাম্প মানে হলো একটা প্ল্যাটফর্ম, বাট যে প্ল্যাটফর্মটা লাস্টে তৈরি হয়, যে প্ল্যাটফর্মটা শেষ অবস্থায় তৈরি হয়, পেং তাকে বলছেন এন্ড রাম্প। ক্লিয়ার? ওকে, ঠিক একই রকম ভাবে সিনেমা তৈরির আগে যে র্যাম্পটা ছিল, সেটাকে বলছেন তিনি প্রাইমার রাম্প। ক্লিয়ার? কি বলছেন তিনি? প্রাইমার রাম্প, প্রাইমারি ল্যান্ডস্কেপ। ওকে, তো ঠিক তেমনি যেমন ডেভিস বলেছিলেন ইনিশিয়াল স্টেজের কথা, মনে আছে? ইনিশিয়াল ইয়থ ম্যাচিওর ওল্ডের বাইরেও তিনি আর একটা স্টেজের কথা বলেছিলেন, যে স্টেজটাকে স্টেজ বলেননি, তিনি বলেছিলেন ইনিশিয়াল স্টেজ। ওকে, তো ঠিক তেমনি পেংকো তিনি একটা ইনিশিয়াল স্টেজের কথা বলেন, যেটাতে যে ভূমিরূপটা থাকে সেই ভূমিরূপটাকে তিনি বলছেন প্রাইমারাম। জেনে রাখা ভালো। তাহলে আমরা দুটো ভূমিরূপ পেলাম, প্রাইমারাম আর এনরাম। প্রাইমারাম প্রাইমারি স্কুলে শুরু হয়েছিল। ওকে, PRIMARUM প্রাইমারাম। আর অ্যাবস্টিজেন্ট এন্ট্রিকলাঙ্কে যে ভূমিরূপটা তৈরি হয় তার নাম হলো ENDRUMPF, এনরাম। কি জিনিস? এই এনরামটা ডেভিসের সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে বলবো যেটা পেনিপ্লেন সেটাই হলো এনরাম। বৈশিষ্ট্যটা কেমন? বলবো মোনার্নক বিশিষ্ট যে ভূমিরূপ, বলবো না, বলবো যে পিডমন্ট ট্রিপেন, পিডমন্ট ট্রিপেন, এগুলোকে তিনি বলছেন পিডমন্ট। হ্যাঁ, পিডমন্ট ট্রিপেন, ট্রিপেন মানে ধাপ 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 ধাপ, ট্র্যাপ ট্র্যাপ, ডেক অ্যান্ড ট্র্যাপ, তা থেকে ট্রিপেন ছিল ট্র্যাপের মতো টি। ওকে, তো পিডমন্ট ট্রিপেন সমন্বিত বিস্তীর্ণ যে ভূমিরূপ, যেটা লাস্ট দশায় সৃষ্টি হয়, লাস্ট সৃষ্টি হয়, মানে অ্যাবস্টিজেন্ট এন্ট্রিকলাঙ্কে সৃষ্টি হয়। ক্লিয়ার? অ্যাবস্টিজেন্ট এন্ট্রিকলাঙ্কে যে পিডমন্ট ট্রিপেন সমন্বিত উঁচু, যে নিচু নিচু, উঁচু নয় নিচু, সি লেভেলের খুব কাছাকাছি যে ভূমিরূপ সৃষ্টি হয়, তার নাম তিনি বলছেন পিডমন্ট ট্রিপেন। ক্লিয়ার? আর এই পিডমন্ট ট্রিপেন, এটা পিডমন্ট ট্রিপেন, এটা পিডমন্ট ট্রিপেন, ওই দিকের এটা পিডমন্ট ট্রিপেন, এরকম কয়েকশো পিডমন্ট ট্রিপেন বিশিষ্ট যে ভূমিরূপ থাকে, যে ল্যান্ডস্কেপ থাকে। ওকে, ল্যান্ডস্কেপ, সম্পূর্ণ অঞ্চলটাকে বলবো ল্যান্ডস্কেপ, আর এগুলোকে বলবো ভূমিরূপ। তাহলে পিডমন্ট ট্রিপেন হলো একটা ভূমিরূপ, সিঙ্গুলার ভূমিরূপ, সিঙ্গল। আর এইরকম বেশ কয়েকশো পিডমন্ট ট্রিপেন নিয়ে একটা বিস্তীর্ণ ল্যান্ডস্কেপ তৈরি হয়, যে ল্যান্ডস্কেপটাকে তিনি বলছেন এনরাম। বুঝা গেল? এনরাম, রাম থাকবে, এই জার্মান ল্যাঙ্গুয়েজ কিন্তু ছাড়লে হবে না। ক্লিয়ার? এইবার
এই জায়গাটা থেকেই শুরু হলো তার তত্ত্বের আসল জায়গা। আমি গ্রাফটা আঁকলাম না, হ্যাঁ গ্রাফটা ডেভিসের মতোই আমার স্টাডি মেটেরিয়ালে দেখবা গ্রাফ দেখানো আছে। যেহেতু তোমরা ডেভিস পড়েছো তাই পেঙ্ক বুঝতে আলাদা করে কষ্ট করতে হয় না, কষ্ট যেখানে করতে হয় শুধু টার্মিনোলজিটাকে মনে রাখার জন্য, হ্যাঁ, এবং ডেভিসের সঙ্গে কোনটা টার্মিনোলজি কি এই অ্যাসাইনমেন্টটা করার জন্য, অ্যাসাইনমেন্ট ওকে, এটার জন্য কষ্ট করতে হয়, কিন্তু আলাদা কিছু নাই। যেটা ডেভিসের তত্ত্বে আছে তারই একটু পরিমার্জিত রূপ, পরিমার্জিত নতুন টার্মিনোলজি দিয়ে লেখা একটা মেটেরিয়াল হলো, একটা থিসিস হলো, একটা তত্ত্ব হলো পেঙ্কের মরফোলজিক্যাল সিস্টেম। ক্লিয়ার? আমি এই জায়গাতে আবার বলছি, অ্যাজাম্পশন কমপ্লিট করার পরে আমাদেরকে বলতে হবে, অ্যাজাম্পশনের লাস্ট অ্যাজাম্পশন কিন্তু তিনি বলছেন যে ডেভিসের তত্ত্বে স্টেজের কথা বলা হয়েছে, লাস্ট অ্যাজাম্পশন 7 নম্বর অ্যাজাম্পশন। পেঙ্কের তত্ত্বে স্টেজ কথাটা তিনি বলেননি। কেন বলেননি? তার কারণ পেঙ্ক এই টাইম ডিপেন্ডেন্ট তত্ত্বের কথা বলেছেন, নন সাইক্লিক তত্ত্বের কথা বলেছেন, যেটা টাইম ডিপেন্ডেন্ট নয়, যেখানে সময়ের কোনো ভূমিকাই নাই, সেখানে কি করে স্টেজ থাকবে? স্টেজ মানেই টাইম। ডেভিসের একটা কথা মনে আছে, ডেভিস ট্রিও অফ দ্য ডেভিস বলে একটা জিনিস তিনি উপস্থাপন করেছেন। ল্যান্ডস্কেপ ইজ দ্য কি, ল্যান্ডস্কেপ ইজ দ্য ফাংশন অফ structure, process and time. L equals to function of structure, I means S, P and T. T মানে time, T মানে stage. ওকে, তো ডেভিসের তত্ত্বের ঘোর সমালোচনা করেছিলেন পেঙ্ক। আমি বারে বারে এই জন্য পিন্ডি চটকিয়েছিলেন বলছি আমি, তাই না? ডেভিসের তত্ত্বের পিন্ডি চটকিয়েছিলেন পেঙ্ক। কথাটা বলছি কেন? বাংলায় আমরা যদি লিখি, যখন আমরা নোটে লিখবো তখন পিন্ডি চটকানোর কথা বললে না, লিখলে এক্সামিনার তোমারও পিন্ডি চটকে দেবে। আমি বলছি এই কারণে তোমার যাতে মনে থাকে। ক্লিয়ার? তাহলে কি বলেছে? তাহলে আমরা ভালো ভাষায় কি লিখবো? বলবো ডেভিসের তত্ত্বকে ঘোর সমালোচনা করেছিলেন। এবার কোন কোন জায়গায় তিনি ডেভিসের তত্ত্বের সমালোচনা করেছিলেন? প্রথম পয়েন্ট, টাইম ইন্ডিপেন্ডেন্ট বলেছিলেন। ডেভিস বলেছিলেন টাইম ডিপেন্ডেন্ট, তিনি বলছেন টাইম ইন্ডিপেন্ডেন্ট। 1 নম্বর পিন্ডি চটকানো। নাম্বার 2, হ্যাঁ কে? ডেভিস টাইম ইন্ডিপেন্ডেন্ট বলেছিলেন। ও আচ্ছা, বলছি ওটা। নাম্বার 2 বলছি। নাম্বার 2, ডেভিস বলেছিলেন তার তত্ত্বটা সাইক্লিক। ডেভিস বলেছিলেন তার তত্ত্বটা সাইক্লিক। পেঙ্ক বলছেন আমার তত্ত্ব সাইক্লিক নয়, ও চাকার মতো ঘোরাঘুরি ব্যাপার আমি পছন্দ করি না। তিনি তার তত্ত্বটাকে বলছেন নন সাইক্লিক। নন সাইক্লিক, ওই যে বলেছিলেন না, ডেভিস বলেছিলেন ভূমির উপর উঠছে ইয়থ, হ্যাঁ প্রথমে একদম ইনিশিয়াল ইয়থ, ম্যাচিওর অ্যান্ড ওল্ড। ওল্ড হয়ে গেল মানে এই নয় মরবে কদিন পরে, আবার ভূমিরূপটা উঠতে পারে, আবার ইয়থ ম্যাচিওর ওল্ড, আবার ভূমিরূপটা উঠতে পারে, আবার ইয়থ ম্যাচিওর ওল্ড, আবার উঠতে পারে, আবার এরকম ভাবে। তাহলে এইরকম ভাবে উত্থান হচ্ছে ইয়থ ম্যাচিওর অ্যান্ড ওল্ড, দেন সি লেভেলের কাছাকাছি মোনাডনক পেনিপ্লেন, দেন আবার উঠলো কে? এন্ডোজেনেটিক প্রসেসের জন্য উঠলো, আমার এই হাতটা এন্ডোজেনেটিক প্রসেস উঠলো, দেন আবার ক্ষয় শুরু হলো, এক্সোজেনেটিক প্রসেস নামালো, দেন আবার উঠলো। তাহলে একই ভূমিরূপ উঠছে নামছে উঠছে নামছে, দ্যাটস হয় সাইক্লিক, চাকার মতো। দেন পেঙ্ক বলছে ওই সব ভাই উঠা উঠি সব নাই, যে ওই উঠা ওই সাইক্লিক টাইম ডিপেন্ডেন্ট নয়, তাহলে স্টেজ কেন বলবে? যে টাইম নিয়ে বেশি কথাই বলেনি সে স্টেজটা তো নিবে না। তো তার জন্য তিনি স্টেজের বিরোধী ছিলেন। স্টেজ নয় ভাই, আমি একটা নতুন নাম দিব, জার্মান নাম দিব, লোকে যেন আমাকে মনে রাখে নাম উচ্চারণ করার সময়, ঠিক আছে? তো তিনি নাম বলেন যে এনটুইকলাং। এইসব স্টেজের কোনো গল্প হবে না, কেউ স্টেজ বলবে না, আজকের পর থেকে কেউ স্টেজ বলবে না। কি বলবো আমরা? এনটুইকলাং। এনটুইকলাং, কিন্তু এনটুইকলাং মানে ভিতরে ভিতরে কিন্তু স্টেজের মতোই। ওকে, যাই হোক। আর কি বলছেন? তাহলে 3টে এনটুইকলাং ছিল। প্রথম এনটুইকলাং আপস্টিজেন্ট এনটুইকলাং। ওকে, দ্বিতীয় এই প্রথম এনটুইকলাংটা কেমন? এখানে কি হবে? ভূমিরূপগুলো বলতে হবে, একটু লিখতে হবে যে এই দশায় ভূমিরূপগুলো উঁচু থাকে, এই দশায় প্রাইমারি ল্যান্ডস্কেপ প্রাইমারাম্প ক্ষয়ের অধীনস্থ হয়। প্রাইমারাম্প কি? যখন ক্ষয় হয়নি তার আগের দশায় যে ভূমিরূপ তৈরি হয়, যখন ক্ষয় হয়নি সেই সময় যে ভূমিরূপ তৈরি হয় তাকে বলছেন তিনি প্রাইমারাম্প। ঠিক আছে, মানে ক্ষয় শুরু হওয়ার মুহূর্তে
ওকে, কিন্তু আর একটা বলে রাখি, ডেভিস যেটা বলেছিলেন যে ক্ষয় এবং উত্থান একসঙ্গে হয় না, উত্থান আগে হয় তারপরে ক্ষয় হয়। পেং কিন্তু তার ঘোর সমালোচনা করছেন, বলছে ক্ষয় এবং উত্থান একসঙ্গে চলে, তাই তো দেখালেন, তাই না? উত্থানও হচ্ছে, ক্ষয় হচ্ছে, এবং উত্থান এবং ক্ষয়ের মধ্য দিয়ে ভূমিরূপকে চেনা যায়। ঠিক আছে, মানুষ চিনতে গেলে দুঃখের দিন সুখের দিনে যে থাকে সেই হলো মানুষ, আর ভূমিরূপ চিনতে গেলে ভাই উত্থান এবং ক্ষয়ের মাধ্যমেই তোমাকে চিনতে হবে, উত্থান এবং ক্ষয়ের রেশিওর মাধ্যমেই তোমাকে চিনতে হবে। মানে এই নয় যে উত্থান হয়েছে ক্ষয় বন্ধ তখন ভূমিরূপ চিনবো, ক্লিয়ার? সুখের দিনে যে আছে সেই বন্ধু নয়, দুঃখের দিনে যে থাকে সেও কিন্তু বন্ধু। দুঃখ এবং সুখ এই দুটো মিলে, মানে উত্থান এবং ক্ষয়, এই দুটোকে বিশ্লেষণ করে আমাদেরকে ভূমিরূপকে চিনতে হবে। ভূমিরূপের বৈশিষ্ট্য, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ল্যান্ডফর্ম ক্যান বি এক্সপ্লেন বাই দ্য মিনস অফ রেশিও বিটুইন আপলিফমেন্ট অ্যান্ড ইরোশন, ক্লিয়ার? তো তার মানে তিনি কিন্তু ডেভিসের ওই যে কথাটা বলেছিলেন না, উত্থান সম্পূর্ণ না হলে ক্ষয় কার্য শুরু হবে না, ইরোশন ডাজন্ট স্টার্ট আনটিল দ্য আপলিফমেন্ট ইজ কমপ্লিটেড, এই কথা ডেভিস বলেছিলেন। বাট পেং বলছেন না, ওই রকম হবে না। তাহলে পিন্ডি চক্রেছে আরেকবার, কতবার পিন্ডি চক্রেছে বুঝলে তো? ওকে, তাহলে স্টেজ বললেন না, স্টেজ না বলে তিনি এই কথা বললেন, তার মানে ডেভিসের পিন্ডি চটকানোই হলো অন এগেইন। কিন্তু ভূমিরূপগুলো একই রকম হবে, যেটা ইয়ত স্টেজে ভূমিরূপ ছিল এই আবস্ট্রিজেন্টের ভূমিরূপ একই হবে। বাট এগুলো নিয়ে আমি কোনো কথা বলছি না, এগুলো ডেভিসেই তোমরা পড়েছো এবং আমার আগের দিনের বোঝানোতেই আছে, ফলে এইগুলো নোট পড়লেই, মানে আমার মেটেরিয়াল পড়লেই তুমি দেখতে পাবে যে কি আছে। ওকে, দেন ম্যাচিওর স্টেজে, ম্যাচিওর স্টেজে যা হবে গ্লিচ ফর্মিজেন টুইকল্যাংয়ের তাই হয়। এই স্টেজে কি হয়, উত্থান এবং ক্ষয় ব্যালেন্স কন্ডিশনে আসে। ব্যালেন্স কন্ডিশনে মানে যতটুকু উত্থান ততটুকু ক্ষয় হয়, মানে ইকুয়াল। এইটাই হচ্ছে গ্লিচ ফর্মে যে অ্যাজাম্পশনে বলেছিলেন না, যে উত্থান এবং ক্ষয় যখন সমান হয় তখন ভূমিরূপের কোনো পরিবর্তন হয় না। এই গ্লিচ ফর্মিজে উত্থান এবং ক্ষয় দুটোই ব্যালেন্স কন্ডিশনে যায়। ওকে, ম্যাচিওর স্টেজে। আর ভূমিরূপগুলো কেমন হবে, ভূমিরূপগুলো নদী প্রশস্ত হবে, নিম্ন ক্ষয় কিছুটা কমবে, থাকবে। রিলেটিভ রিলিফ কি হবে, রিলেটিভ রিলিফ সব থেকে বেশি হয় ম্যাচিওর স্টেজে, ডেভিসে থেকে শিখেছিলাম আমরা, ওটাও তাই হবে। ওকে, আর ওল্ড স্টেজে কি হবে, ডেভিস বলেছিলেন ওল্ড স্টেজে মোনাডনক হবে, অল্প উচ্চতা বিশিষ্ট, ক্ষয় প্রতিরোধী, যে সি লেভেলের কাছাকাছি যে অনুচ্চ ভূমিরূপগুলো থাকে, অনুচ্চ উঁচু উঁচু ঈষৎ তরঙ্গায়িত যে ভূমিরূপগুলো থাকে, সেগুলো তিনি নাম দিয়েছিলেন মোনাডনক, ডেভিসের কথাই, ডেভিসের দেওয়া নাম এটা। হ্যাঁ, পেং বলছেন সব মোনাডনক নয়, তিনি বলছেন, আমি ইনসেলবার্জ বলেছিলাম বাট এটা ইনসেলবার্জ নয়, তিনি বলছেন প্রিডমন ট্রিপেন, ভালো করে শোনা রাখো, এটাও একটু আজগুবি নাম, প্রিডমন ট্রিপেন। ঠিক আছে, এই রকম ধাপে ধাপে ধাপ বিশিষ্ট ভূমিরূপকে তিনি ট্রিপেন বলেছিলেন। ট্রিপেন কথাটা মনে রাখার জন্য ট্রিক্স, ট্র্যাপ, ওই ড্রেক অ্যান্ড ট্র্যাপ, ওখানেও ট্রিপের ব্যাপার ছিল। ওকে, ট্রিপেন মানে হলো ট্র্যাপ, 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 অনেকগুলো ট্র্যাপ। দাক্ষিণাত্যের মালভূমিকে বলা হয় কি বলা হয় জানো তো, ডেক অ্যান্ড ট্র্যাপ। ডেক, ডেক মানে হলো ডেক অ্যান্ড ট্র্যাপ। ডেক, ডেক চেয়ার, স্কুলের মাস্টার যেখানে বসতো ওই জায়গাটায়, ডেক অ্যান্ড ট্র্যাপ। এই ডেক লাগালাম, আর একটা ডেক লাগালাম। ওকে, এটা একটু কম উচ্চতার, আর একটা ডেক নিচে রেখেছি। ওকে, আমি একদম চাইল্ডি করে দেখাচ্ছি, দিয়ে তোমরা একটা স্টেজ বানিয়েছো সাপোজ। ওকে, স্টেজ হয় না, দেখবে পাড়াতে যখন যাত্রা হয় তখন স্টেজের সাইডে একটা সিঁড়ি থাকে না, তো যখন তুমি ছোটবেলায় যখন ওই বাংকারে ওই উপরে যখন মা বিস্কুটের কৌটোটা রাখতো, তখন তুমি কি করতে, প্রথমে একটা ছোট টুল, তারপরে একটা বড় টুল দিয়ে খুঁজে খুঁজে নিয়ে আসতে একটা উঁচু টুল, দেন সিঁড়ি তৈরি করে তুমি উঠতে, দিয়ে ওখান থেকে পারতে, আবার নামার পরে একটু মাঠটা খেতে। দিয়ে মাঠটাও খেতে। হ্যাঁ, তো সাপোজ এইরকম করে বিভিন্ন উচ্চতা বিশিষ্ট ডেক চেয়ার যদি তোমার কাছে থাকে, তাহলে তুমি কি বানাবে, অনেকগুলো ডেক চেয়ার দিয়ে একটা স্টিয়ার বানাবে, আর এই স্টিয়ারকে আমরা বলতে পারি ট্র্যাপ, ধাপ। ওকে, তাহলে ডেক অ্যান্ড ট্র্যাপ। ওকে, তো ডেক অ্যান্ড ট্র্যাপ, দাক্ষিণাত্যের মালভূমিকে ডেক অ্যান্ড ট্র্যাপ বলা হয়। ওকে, ওখান থেকে ট্র্যাপ মানে আমরা নিলাম কি, ট্র্যাপ কথার অর্থ, ট্র্যাপ কথার অর্থ কি, সিঁড়ি। ওকে, ট্র্যাপ থেকে ট্র্যাপে, ট্রিপেন। ওকে, পিডমন, এই উঁচু উঁচু জায়গাগুলো বলবো পিডমন। ওকে, দেন সাইডে কি আছে, ধাপ আছে, ওই ডেক চেয়ারের মতো, ট্রিপেন আছে। তাহলে পিডমন ট্রিপেন, ক্লিয়ার? ক্লিয়ার তো সবার কাছে মনে থাকবে পিডমন ট্রিপেন? ওকে, পিডমন ট্রিপেন বিশিষ্ট, এটা কার বিকল্প, ডেভিসের মোনাডনকের বিকল্প। মোনাডনক ডেভিসের কথা, ডেভিসের জিনিস, ডেভিসের টার্মিনোলজি, ডেভিসের কথা, পেঙ্কের কথা, পিডমন ট্রিপেন। ওকে, এই মোনাডনক বিশিষ্ট ভূমিরূপটার নাম কি দিয়েছিলেন, ল্যান্ডস্কেপটার নাম কি দিয়েছিলেন, ভূমিরূপ নয় ল্যান্ডস্কেপ,
ভূমিরূপ হলো ছোট, ল্যান্ডস্কেপ হলো বড়। ওকে, আমরা যখন ছবি তুলি না আকাশে ওই ফাঁকা মাঠের, আমরা বলি ল্যান্ডস্কেপ। ওকে, তো মোনাড্রক বিশিষ্ট ল্যান্ডস্কেপের নাম হলো পেনিপ্লেন, আর পিডমন্ট ট্রিপেন বিশিষ্ট ল্যান্ডস্কেপের নাম কি বলেছিলাম, কে বলতে পারবে? কোয়েশ্চেন। মোনাড্রক বিশিষ্ট ল্যান্ডফর্মের নাম হলো অ্যাকর্ডিং টু ডেভিস, ডেভিসের কথা অনুযায়ী মোনাড্রক বিশিষ্ট ল্যান্ডফর্মের নাম হলো পেনিপ্লেন। আর পিডমন্ট বিশিষ্ট ল্যান্ডফর্মের নাম কি? না না, ইনসেলবার্জ নয়। ইনসেলবার্জটা ওটা আমি অন্য বলে দিয়েছিলাম, আমি ওই কিং করতে গিয়ে বলে দিয়েছি, ওটা ইনসেলবার্জ না। ইনসেলবার্জ মাথা থেকে মুছে দাও। হ্যাঁ, বেশ। তাহলে পিডমন্ট টিপেন বিশিষ্ট ল্যান্ডফর্মের নাম কি বলেছিলাম? এই ক্যাসেল কপিস, এইগুলো যখন ক্ষয়প্রাপ্ত হয়ে উঁচু হয় না, তখন ক্যাসেল কপিস বলে। হ্যাঁ, ওকে। তো বলো, ওই পিডমন্ট ট্রিপেন বিশিষ্ট যে ল্যান্ডস্কেপটা তৈরি হয়, সেই ল্যান্ডস্কেপটা কে কি বলবো? ডেভিসের হলে, ডেভিসের তো নোট পড়লে আমরা বলতাম যাকে পেনিপ্লেন। পেনকে নোট পড়ার সময় আমরা কি দেখতে পাবো বলো? এনরাম। ক্লিয়ার? হ্যাঁ, লাস্ট স্টেজে এনরাম বলা হয়। ক্লিয়ার? মনে থাকবে সবার কাছে? আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার? তাহলে প্রথম আমি একবার 1 সেকেন্ড রিপিট করছি একদম প্রথম থেকে। হ্যাঁ, সামারি। কে পেঙ্ক কোথাকার লোক ছিলেন? জার্মান জিওলজিস্ট এবং জিওমরফোলজিস্ট। ওকে, ডেভিসের বন্ধুর ছেলে। তত্ত্বটা পাবলিশ হয়েছিল 1924 সালে। 1923 সালে কিং মারা যায়, মারা যায়, পেঙ্ক মারা যান। ওকে, তার তত্ত্বটার নাম কি বলতে হবে? মরফোলজিক্যাল সিস্টেম বা মরফোলজিক্যাল অ্যানালাইসিস, মনে রাখতে হবে কিন্তু। ডেভিসের তত্ত্বটার নাম কি ছিল? মরফোলজিক্যাল সিস্টেম বা সাইকেল অফ ইরোশন। ডেভিসের তত্ত্বটার নাম ছিল নরমাল সাইকেল অফ ইরোশন বা জিওগ্রাফিক্যাল সাইকেল অফ ইরোশন। পেঙ্কের তত্ত্বটার নাম কি? মরফোলজিক্যাল সিস্টেম বা মরফোলজিক্যাল অ্যানালাইসিস। তত্ত্বের কটা অ্যাজাম্পশনের কথা বললাম আমি? 7টা অ্যাজাম্পশনের কথা বলেছি। প্রথম অ্যাজাম্পশন, ভূমিরূপের বৈশিষ্ট্য সাহায্যে, ভূমিরূপের বৈশিষ্ট্যকে যদি বুঝতে হয়, তাহলে আমাদের দুটো জিনিসের রেশিও মানতে হবে, দুটো জিনিসের রেশিও বুঝতে হবে। একটা হলো আই, একটা আই। ক্লিয়ার? একটা আই, একটা আই, ইজি। তারপরে কি বলা ছিল? ভূমিরূপের বিবর্তন টাইম ইন্ডিপেন্ডেন্ট। ডেভিস বলেছিলেন টাইম, এটা হলো টাইম ইন্ডিপেন্ডেন্ট। ডেভিস বলেছিল সাইক্লিক, আর পেঙ্ক কি বলছে? ডেভিস বলেছিলেন যে স্টেজ, পেঙ্ক কি বলছেন? ডেভিস বলেছেন ইয়ট স্টেজ, পেঙ্ক কি বলছেন? কি বলছেন? গার্ড আছে তো? হ্যাঁ, গার্ড আছে। হ্যাঁ, বল। আপস্টিজেন্ট, ইয়েস। আপ যেন ফ ব্যাপারটা আসে। হ্যাঁ, ক্লিয়ার? ডেভিস বলেছিলেন ম্যাচিওর স্টেজ, পেঙ্ক কি বলেছিলেন? গিলিচ কেন বলছিস বাবা? গ্লিচ। হ্যাঁ, তারপর লাস্টটা কি? অ্যান্টুইকলাম। আচ্ছা, ডেভিসের তত্ত্বে একটা মিসিং হয়ে গেছে। হ্যাঁ, ডেভিসের তত্ত্বে ভূমিরূপের যে স্টেজগুলো আছে, তার আগে একটা স্টেজ ছিল, স্টেজ নয়, স্টেজ বলবো না, ওটা স্টেজ নামের কলঙ্ক ছিল, তো সেটাকে বলা হতো ইনিশিয়াল স্টেজ। তাতে যে ল্যান্ডফর্মটা তৈরি হতো, তাকে ডেভিস বলেছিলেন প্রাইমারি ল্যান্ডস্কেপ। পেঙ্কি বলছেন ইয়েস, প্রাইমারাম। ওকে, তো ডেভিসের তত্ত্বে ওল্ড স্টেজ, পেঙ্কের তত্ত্বে ওল্ড স্টেজ। আমি স্টেজের কথা বলছি। ডেভিসের তত্ত্বে ওল্ড স্টেজ, পেঙ্কের তত্ত্বে অ্যাব, ইয়েস, অ্যাবস হয় অ্যাবসেন্ট অফ আপলিমেন্ট থাকে না। ওকে, আচ্ছা, ডেভিসের তত্ত্বে মোনাডনক, পেঙ্কের তত্ত্বে ডেভিসের তত্ত্বে মোনাডনক, পেঙ্কের তত্ত্বে পিডমন্ট। মুখে এখনো ঢুকেনি না, মাথার মধ্যে এখনো। পিডমন্ট ট্রিপেন। ওকে, পিডমন্ট ট্রিপেন। ডেভিসের তত্ত্বে ওই মোনাডনক বিশিষ্ট ল্যান্ডস্কেপটার নাম কি? পেনিপ্লেন। পেঙ্কের তত্ত্বে কি নাম? এনরাম। ক্যাসেল কপি কি বলে রাখি এ প্রসঙ্গে। পিডমন্ট গুলো যখন ছোট হয়, হ্যাঁ, মানে দুর্গের মতন হয়, সরি, পিডমন্ট গুলো ছোট নয়, ওই সাইডগুলো যখন, ওই সাইডের যে সিঁড়িগুলো আছে না, সিঁড়িগুলো যখন ছোট হয়, তখন দুর্গের মতো লাগে। দুর্গ মানে বুঝিস তো? হাজারদুয়ারি। ওকে, হাজারদুয়ারি সাইড দাঁড়াবি, দেখবি সিঁড়ি 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 আছে না সামনে? ওকে, তো এরকম কোনো একটা দুর্গ ভাবো। দুর্গকে কি বলা হয় ইংলিশে? ক্যাসেল। ওকে, তো ক্যাসেল কপিস বলা হয়।
ওকে, অনেকগুলো ক্যাসেল যখন থাকে খাম্বার মতো দাঁড়িয়ে, তখন ক্যাসেল কপিজ প্লুরাল। ওকে, তার মানে পিডমন্ট টিপেরই একটি চেহারা হলো, পিডমন্ট টিপের একটা রূপ হলো ক্যাসেল কপি। কখন? যখন এই স্টিয়ারগুলো সংকীর্ণ হবে। মনে করা যাক এইটা হলো এরকম, এইটাকে বলবো ক্যাসেল কপি। দেখে মনে হচ্ছে দুর্গের মতো, হাজারদুয়ারির মতো লাগছে না অনেকটা? কোথায় তোরাই ফুলফাল বলছিস, আমাকে সন্তুষ্ট করার জন্য বলছিস? ঠিক আছে, আরে এটা হ্যাঁ হাজারদুয়ারির মতো লাগছে। দেখ এই জায়গাটায় তোরা সিঁড়িতে বসে থাকিস, এই দিক দিয়ে ইমান বাড়া, তাই না? এই যে হাজারদুয়ারি, এই যে সিঁড়িগুলো মনে পড়ছে? হ্যাঁ, হাজারদুয়ারি দরজা, এই ধর হাজারদুয়ারি, ঠিক আছে, এই মোটা মোটা থাম্বা, এগুলো সিঁড়ি, দেন ক্যাসেল না, দুর্গই তো। হ্যাঁ ভাই, মনে হচ্ছে, আমাকে সন্তুষ্ট করার জন্য না, দেখ মনে হচ্ছে। হ্যাঁ, যদি না মনে হয় তাহলে হাজারদুয়ারি সামনে গিয়ে একবার পড়ে নিবি। হ্যাঁ, যদি কেউ লোকে জিজ্ঞেস করে যে ভাই কি করছিস, ছবি দেখে নিচ্ছি। হ্যাঁ। ছবি দেখছে। ঠিক আছে, অনেক লোকে কিন্তু খ্যাপা পাগলা ভাবতে পারে। ওকে, ম্যাটার করে না। বেশ, তাহলে ক্যাসেল কপিজ হলো পিডমন্ট টিপেরই একটা চেহারা, একটা বিশেষ রূপ। হ্যাঁ, যেটা প্রশ্ন ছিল, তাহলে ক্যাসেল কপিজ বিশিষ্ট যে ল্যান্ডস্কেপ থাকে, পেঙ্কে তত্ত্বে কি বলা হয়? আরে হয়েছে কেবল মামা। কি বলা হয়? ক্যাসেল কপিজ বিশিষ্ট যে বিস্তীর্ণ ল্যান্ডস্কেপ, তার নাম, ও সরি, পিডমন্ট টিপেন বিশিষ্ট ল্যান্ডস্কেপের নাম এনরাপ। ইয়েস, ক্লিয়ার? মনে থাকবে সবার? জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে গেছো। চলো আমরা আজকে পাসপোর্ট বানিয়ে কালকে পাসপোর্ট করে ভিসা করে আমরা চলে যাব জার্মানি।